হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আমিনুল ইসলাম। স্পোকেন ইংলিশ বেসিক কোর্সের আজ দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম। ভিউয়ার্স, গত ভিডিওতে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম বেসিক কোর্স অফ স্পোকেন ইংলিশের পাঁচটি চ্যাপ্টার সম্পর্কে। একটি সংক্ষিপ্ত সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ সেই সিলেবাসের চ্যাপ্টার 1 থেকে ক্লাস শুরু করব। তো ভিউয়ার্স, লক্ষ্য করুন, চ্যাপ্টার 1-এ আমার ছিল টেন্সেস অ্যাট এ গ্লান্স। এর ভিতরে রয়েছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা জানি টেন্স একটি সময়কে নির্দেশ করে, অর্থাৎ সময়ের হচ্ছে টেন্স। কোনো কাজের সময়কেই টেন্স বলা হয়, কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলা হয়। সংক্ষেপে একদম ভিউয়ার্স, আমরা খুবই সংক্ষেপে কিন্তু চমৎকারভাবে সহজভাবে ইংরেজি শিখব। তাই যেইগুলোর বিস্তারিত প্রয়োজন হবে না সেগুলো আমরা আলোচনা করব না। তো টেন্সকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট হলো বর্তমান, পাস্ট হলো অতীতকাল, ফিউচার হলো ভবিষ্যৎকাল। কোনো কাজ যদি সেটা বর্তমানকে নির্দেশ করে তখন সেটা হয় প্রেজেন্ট, অতীতকে নির্দেশ করলে তখন সেটা হয় পাস্ট, আর কাজের সময়টা যদি ভবিষ্যতে নির্দেশ করে তখন সেটা হয় ফিউচার। তো স্পোকেন ইংলিশ বেসিক কোর্সের দ্বিতীয় পর্বে প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো প্রেজেন্ট টেন্স এর সম্পর্কে আমরা জানলাম, বা প্রেজেন্ট টেন্সের পরিচিতি জানতে পারলাম। এখন প্রতিটা টেন্সে আবার 4টি করে টেন্স রয়েছে, 4টি প্রকার রয়েছে। যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রতিটা টেন্সে 4টি করে রয়েছে। দ্যাট মিন্স ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে আমরা শুরু করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন জানতে হবে ইনডেফিনিট টেন্স কি। ইনডেফিনিট টেন্স হলো সাধারণ কাল। দ্যাট মিন্স যদি বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে অর্থ দাঁড়ায় সাধারণ বর্তমান কাল। তার মানে হলো কোনো কাজ সাধারণভাবে বর্তমানে সংঘটিত হওয়াকে প্রেজেন্ট ইনডেফিনিট। এখন আমরা দেখব এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আসলে সাধারণ গঠন কি ছিল। আমরা বইতে যেভাবে শিখেছি ছোটোবেলা থেকে, অর্থাৎ সাধারণ নিয়ম অনুযায়ী যেগুলো শিখেছি, সেখানে শিখেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা আদার্স, এক্সটেনশন ইত্যাদি। সাবজেক্ট প্লাস ভার্ব বলতে মূল ভার্বের কথা বলা হয়েছে, বাট আমি আজকে এখানে বি ভার্ব থেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আলোচনা করব। এখানে আমি লিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অক্সিলারি ভার্ব অনুযায়ী। আমরা সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব দেখতে পাই না। হ্যাঁ, যদি সেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটিকে কোশ্চেন করা হয় তখন, অর্থাৎ সেটা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে তৈরি করতে হয় তখন অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়, এবং নেগেটিভ করার প্রয়োজন হলে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। প্যাসিভ ফর্মে তৈরি করতে হলে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। বাট নর্মালি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব সাধারণত দেখা যায় না। হ্যাঁ ভিউয়ার্স, চলুন তাহলে আমরা দেখি বি ভার্ব থেকে কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। চলুন ভিউয়ার্স, বি ভার্ব থেকে মূলত কি ভার্ব আমরা পেয়ে থাকি এম, ইজ, আর, যেটা প্রেজেন্ট ফর্মে, এবং পাস্ট ফর্মে আমরা পেয়ে থাকবো ওয়াজ, ওয়ার। সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব, যখন আমরা পাস্ট টেন্স শিখব তখন। তো প্রেজেন্ট টেন্স যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তো বি ভার্ব থেকে প্রেজেন্ট ফর্মে পাওয়া যায় এম, ইজ, আর। তাহলে আমরা এই এম, ইজ, আর এর ব্যবহার করে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তৈরি করব। তো প্রথমত কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় কিংবা পরিচিতি বোঝাতে ব্যবহার করা যেতে পারে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস নাউন। ভিউয়ার্স লক্ষ্য করুন, এখানে কিছু এক্সাম্পল রয়েছে
প্রথমে এক্সাম্পল রয়েছে আমি একজন নাগরিক, আই অ্যাম এ সিটিজেন। লক্ষ্য করুন ভিউয়ার্স, আমরা সাধারণত আই অ্যাম বলে থাকি, বাট আই অ্যাম এর সংক্ষিপ্ত অর্থাৎ শর্ট ফর্ম হলো আম আ সিটিজেন, আমি একজন নাগরিক। আরও রয়েছে আমি একজন শিক্ষার্থী, আম আ স্টুডেন্ট। লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে সাবজেক্ট হলো আই, আর আমার মূল ভার্ব রয়েছে অর্থাৎ ভার্ব রয়েছে অ্যাম, এরপরে রয়েছে একটি নাউন সিটিজেন, এটা হচ্ছে একটা নাউন। যেই শব্দ দ্বারা কোনো নাম বোঝানো হয় সেটাই হলো নাউন, কোনো কিছুর নাম বোঝানো হয়। সো আম আ সিটিজেন, আমি একজন নাগরিক। তাহলে আমি কি দেখতে পেলাম, এখানে গঠন অনুযায়ী আমি সাবজেক্ট, ভার্ব এবং নাউন খুঁজে পেলাম। দ্বিতীয় সেন্টেন্সে আম আ স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন শিক্ষার্থী। এখানেও অ্যাম হচ্ছে ভার্ব, স্টুডেন্ট হলো নাউন। ভিউয়ার্স, এখন আরেকটু আলোচনা করব, সেটা হলো এই বি ভার্ব মূলত অক্সিলারি ভার্ব ছিল, বাট এখানে বি ভার্বটি আসলে মূল ভার্বের কাজ করেছে, অর্থাৎ মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে বিধায়, এবং এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই এইটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটি উদাহরণ যদি লক্ষ্য করি, আমি একজন প্রার্থী, আম আ ক্যান্ডিডেট। আমি একজন খেলোয়াড়, আম আ প্লেয়ার। এভাবে আমরা প্র্যাকটিস করব এবং নতুন নতুন বাক্য তৈরি করব। আমি একজন অতিথি, আমি একজন অতিথি, আম আ গেস্ট। আমি একজন বিদেশি, আম আ ফরেইনার। সো গাইজ, এভাবে বাসায় যারা আসছে, যারা শিখতে চাচ্ছেন, আসলে মূলত ফ্রি ক্লাসটি যদিও ফ্রি, কিন্তু যদি গুরুত্ব দিয়ে আপনারা শিখেন অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। আর যারা প্র্যাকটিস করে আমার সাথে কানেক্টেড থাকতে চান, অবশ্যই তাহলে আমার ফেসবুক পেজে ফলো করে সাথে থাকবেন এবং মেসেজ করবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। যাদের ইচ্ছা থাকবে আসলেই শেখার, অবশ্যই বাসায় হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক করে আমাকে সেটা পেমেন্ট করতে হবে। ওকে, হোমওয়ার্ক করে আমাকে সেন্ড করতে হবে, পেমেন্ট নয়। পেমেন্ট বললে আবার অনেকে ভুল বুঝতে পারবে। পেমেন্ট মানে হচ্ছে কোনো ফি দিতে হবে, সরি ফর দ্যাট, আসলে পেমেন্ট না, আমাকে ওটা সেন্ড করতে হবে, আমি দেখব হোমওয়ার্কটা হয়েছে কিনা। ওকে গাইজ, চলে যাচ্ছি নেক্সট অপশনে। তাহলে আমরা কি শিখলাম, পরিচয় বা পরিচিতি বোঝাতে আমরা ব্যবহার করতে পারি অ্যাম ইজ আর প্লাস নাউন। ওকে, নেক্সট দোষ গুণ বোঝাতে অ্যাম ইজ আর প্লাস অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা এখানে শিখছি এই বি ভার্বের সাথে কোন কোন বিষয়গুলো, কোন কোন থিঙ্কিংগুলো আমরা অ্যাড করে নতুন নতুন বাক্য বানাতে পারি, এবং সেগুলো অবশ্যই কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তৈরি করব। ওকে, তাহলে দোষ গুণ বোঝাতে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আগের সেন্টেন্সগুলো শিখেছি নাউন, এখন আমরা দোষ গুণ বোঝাতে শিখছি কি অ্যাডজেক্টিভ দিয়ে ব্যবহার করব, তার সাথে থাকবে অ্যাম ইজ আর অর্থাৎ বি ভার্ব। তাহলে এখানে উদাহরণে কি আছে, আমরা মনোযোগী। ভিউয়ার্স লক্ষ্য করুন, উই আর অ্যাটেনটিভ, আমরা মনোযোগী। আমরা উদাসীন, উই আর কেয়ারলেস। আমরা নিয়মিত, উই আর রেগুলার। আমরা আন্তরিক, উই আর কর্ডিয়াল। আমরা পরিশ্রমী, উই আর ইন্ডাস্ট্রিয়াস। আমরা সার্থক, উই আর সাকসেসফুল। ভিউয়ার্স, এখানে আমরা অ্যাডজেক্টিভ খুঁজে পেয়েছি মনোযোগী, নিয়মিত, পরিশ্রমী, উদাসীন, আন্তরিক, সার্থক। এভাবে আপনি বা আপনারা বাসায় নতুন নতুন শব্দ দিয়ে নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন। আমি সাধারণত এখানে আমরা নিয়েছি সাবজেক্ট, কখনো তুমি সাবজেক্ট নিয়েছি। আপনারা চাইলে এখানে সাবজেক্ট চেঞ্জ করে নতুন নতুন শব্দ দিয়ে পরিবর্তন করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আসলে খুবই ভালোভাবে, চমৎকারভাবে, আন্তরিকতার সাথে আপনাদের শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। নেক্সট, কেউ কোনো কিছু কেমন, এটা বোঝাতে ব্যবহার করা যেতে পারে অ্যাম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জেনে থাকব
ভার্বের তিনটি ফর্ম রয়েছে মূলত, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম আমি আবার বলছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটা ফর্ম রয়েছে। যেমন যদি আমরা বলে থাকি গো অর্থ যাওয়া, গো, ওয়েন্ট, গান, ডু অর্থ করা, ডু, ডিড, ডান। এভাবে ভার্বের 5টি ফর্ম রয়েছে। যাদের এটা জানা নেই অবশ্যই কিছু ভাষায় কিছু বইয়ে আছে, এটা আপনাদের দেখবেন বিভিন্ন ক্লাসের বইতে 7, 8, 9, 10 বইতে আছে, ভার্বগুলো দেখে নেবেন প্লিজ। ওকে, তো চলে যাচ্ছি। এখন আমরা এখানে শিখব কেউ কোনো কিছু কেমন বোঝাতে, অর্থাৎ কেমন, কেউ লোকটি কেমন, কোনো কিছু কেমন, ভালো না মন্দ, সুন্দর নাকি অসুন্দর, কালো নাকি সাদা নাকি কালো, কুৎসিত নাকি সুন্দর ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ কি এটা আমরা হয়তোবা যদি না জানা থাকে তাহলে আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি। অ্যাডজেক্টিভ হলো যেই শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, এই 5টির সমন্বয় হলো অ্যাডজেক্টিভ। আমি আবার বলছি, অ্যাডজেক্টিভ হলো কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থাকে বোঝায়। ওকে, তাহলে এখানে আমরা উদাহরণে একটু লক্ষ্য করি গাইস। তুমি পরিশ্রান্ত, ইউ আর টায়ার্ড। তুমি আগ্রহী, ইউ আর ইন্টারেস্টেড। তুমি সন্তুষ্ট, ইউ আর স্যাটিসফাইড। তুমি বিস্মিত, ইউ আর সারপ্রাইজড। তুমি বিরক্ত, ইউ আর অ্যানয়েড। তুমি সম্মত, ইউ আর অ্যাগ্রিড। গাইজ, তুমি, এখানে আমি তুমি নিয়ে আসছি সাবজেক্ট হিসেবে। তা তুমি হচ্ছে একজন ব্যক্তি। তুমি কেমন, তুমি পরিশ্রান্ত, তুমি ক্লান্ত, টায়ার্ড বলে থাকি আমরা। তো ইউ আর টায়ার্ড, টায়ার অর্থ পরিশ্রান্ত হওয়া, ক্লান্ত হওয়া। তাহলে এই ভার্বের পাস্ট পার্টিসিপল হলো টায়ার্ড। ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। কিসের কাজ করেছে? অ্যাডজেক্টিভের কাজ করেছে। তো আমরা এর আগে যখন আমরা দেখেছি, একটু আগে উপরে লক্ষ্য করুন, আমরা মনোযোগী, অ্যাটেন্টিভ। এই অ্যাটেন্টিভ হলো সরাসরি অ্যাডজেক্টিভ, মনোযোগী। এটা হচ্ছে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। অর্থাৎ এখানে মনোযোগী একটা ভালো গুণ, মনোযোগী হতে হবে, একটা ভালো গুণের কথা বলা হয়েছে। এখন তাহলে এটা সরাসরি অ্যাডজেক্টিভ, ডিরেক্ট অ্যাডজেক্টিভ। বাট এখানে আমরা টায়ার্ড পেয়েছি, ইন্টারেস্টেড পেয়েছি, স্যাটিসফাইড পেয়েছি, সারপ্রাইজড, অ্যানয়েড, অ্যাগ্রিড, এগুলো হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং কোনো কিছু বা কেউ বা কাহারও তার অবস্থা কেমন বোঝাতে ব্যবহৃত হয়েছে। গাইজ, তাহলে এগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব এবং হোমওয়ার্ক জমা দিব। নেক্সট, কেউ কোনো কিছু কেমন বোঝাতে আরেকটি ফর্ম রয়েছে, আমরা চাইলে সেটা অ্যাড করতে পারি। এখানে আমরা শিখেছিলাম, উপরে লক্ষ্য করুন, তুমি পরিশ্রান্ত, ইউ আর টায়ার্ড। তুমি আগ্রহী, ইউ আর ইন্টারেস্টেড। এখানে ছিল সাবজেক্ট প্লাস এমিজার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। বাট এখন একটি নতুন আরেকটি পয়েন্ট রয়েছে, সেখানে হচ্ছে আমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব না। এখানে আমি সরাসরি অ্যাডজেক্টিভ নিয়ে আসব এবং তার সাথে নাউন নিয়ে আসতে পারি। তার মানে কি দাঁড়ালো? কেউ কোনো কিছু কেমন বোঝাতে এই ফর্মটিও ব্যবহার করা যেতে পারে, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন, সে একজন সাধারণ মানুষ, সে একজন সাধারণ মানুষ। আমরা একটু লক্ষ্য করি, সে হলো সাবজেক্ট, একজন হলো একটি আর্টিকেল। ওকে, ফাইন। এরপরে সাধারণ হলো আমার অ্যাডজেক্টিভ, মানুষ হলো নাউন। তাহলে আমরা এই ফর্মে যদি এটা সাজিয়ে ফেলি তাহলে কি দাঁড়ায়? হি ইজ আ সিম্পল ম্যান। হি ইজ আ সিম্পল ম্যান। সিম্পল হলো এখানে অ্যাডজেক্টিভ, ম্যান হলো নাউন। সিম্পল সরাসরি ডিরেক্ট একটি অ্যাডজেক্টিভ রয়েছে এবং প্লাস নাউন রয়েছে, তার সাথে কম্বিনেশন হলো বি ভার্বের। তাহলে বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এভাবে একটা কম্বিনেশনেও আমরা কি করতে পারি? কোনো কিছু কেমন বোঝাতে ইংরেজি ব্যবহার করতে পারি, ইংরেজি তৈরি করতে পারি। আরও একটি উদাহরণ লক্ষ্য করি, সে একজন মনোযোগী ছাত্র। হি ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট। সে একজন মনোযোগী ছাত্র। এখানে অ্যাটেন্টিভ হলো অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট হলো নাউন। তাহলে বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা একটা কম্বিনেশন আমরা তৈরি করে ফেলেছি। ওকে, সে একজন ভদ্রলোক। হি ইজ আ জেন্টলম্যান। সে একজন ভদ্রলোক। হি ইজ আ জেন্টলম্যান। গাইজ, জেন্টল হলো ভদ্র, জেন্টল ভদ্র। তার মানে জেন্টল হলো অ্যাডজেক্টিভ, ম্যান হলো নাউন। তাহলে
অ্যাডজেক্টিভ প্লাস নাউন কম্বিনেশন, তার সাথে রয়েছে এম ইজ আর বি ভার্ব, এবং সেটা সে একজন ভদ্রলোক। আরও রয়েছে উদাহরণ, সে একজন বিদেশি নাগরিক, হি ইজ আ ফরেন সিটিজেন। ফরেন সিটিজেন, ফরেন হলো অ্যাডজেক্টিভ এখানে, সিটিজেন হলো নাউন। তাহলে হি ইজ আ ফরেন সিটিজেন, সে একজন বিদেশি নাগরিক। প্লিজ লক্ষ্য করুন গাইজ, সে একজন সামাজিক জীব, হি ইজ আ সোশ্যাল বিং। সোশ্যাল হলো এখানে অ্যাডজেক্টিভ, বিং হলো নাউন। তাহলে এখানে যদিও বি ভার্ব থেকে বিং চলে আসছে, কিন্তু বিং এর আলাদা ব্যবহার রয়েছে, এখানে নাউন হিসেবে আছে। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউনের কম্বিনেশনে তার সাথে রয়েছে আমার এম ইজ আর বি ভার্ব, তার সাথে মিলে আমরা কি তৈরি করতে পেরেছি, কেউ বা কোনো কিছু কেমন বোঝাতে আমরা একটি বাক্য তৈরি করে ফেলেছি। আরও রয়েছে সে একজন সৎ লোক, সে একজন সৎ লোক, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। অনেস্ট হলো এখানে অ্যাডজেক্টিভ, ম্যান হলো নাউন। সো আমরা কি দেখতে পেলাম গাইজ, দেখতে পেলাম যে এই বি ভার্বের সমন্বয়ে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করতে পারি, যেখানে মূলত এম ইজ আর অর অথবা বি ভার্বটিকে আমরা অক্সিলারি ভার্ব বলে থাকি। ভার্ব মূলত প্রধানত আমরা ভার্ব দুই ধরনের নিয়ে থাকি, ভার্বের ব্যাপক আলোচনা রয়েছে। একদিন একটা ক্লাস আমি ভার্বের উপর একটি ক্লাস নিয়ে থাকবো, ভার্বের উপর একটি ভিডিও তৈরি করে থাকবো, যদি আপনারা চান কমেন্ট করে জানাবেন। তো আজকে সংক্ষেপে বলে নিচ্ছি, ভার্ব যদি আমরা দুই ধরনের বলে থাকি, একটি হচ্ছে মূল ভার্ব আর একটি হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে বি ভার্বটা হলো অক্সিলারি ভার্ব, বাট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি দেখিয়েছি এখানে প্রত্যেকটি বি ভার্ব যেটা এম ইজ আর প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়েছে এবং এটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে এবং মূল ভার্ব, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো গাইজ, এগুলো বাসায় প্র্যাকটিস করে হোমওয়ার্ক হিসেবে জমা দিতে হবে যদি শেখার আগ্রহ থাকে। হ্যাঁ, আর হোমওয়ার্ক যদি নাও জমা দেন, কন্টিনিউয়াসলি আমার ক্লাসগুলো দেখবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আসবে। গাইজ, এবার আমরা শিখব শুড অবলিক অট টু এর ব্যবহার, বাট সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা আলোচনা করব। তো শুড অট টু এর আসলে মূলত অর্থ কি? শুড অর্থ উচিত, অট টু অর্থ উচিত, দুটোই উচিত অর্থে ব্যবহৃত হয়। তো এটা প্রেজেন্ট ফর্মে কীভাবে ব্যবহৃত হয় আবার পাস্ট ফর্মে দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে যখন আমরা পাস্ট টেন্স শিখব। এখানে পয়েন্টটা কি রয়েছে, কারো কোনো কিছু করা উচিত বোঝাতে সাবজেক্ট প্লাস শুড প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে এখানে আমরা বি ভার্বটা ব্যবহার করব না, কিন্তু পরবর্তীতে বি ভার্ব ব্যবহার করব। এই পয়েন্টে আমরা মূল ভার্ব ব্যবহার করব, শুড প্লাস মূল ভার্ব, শুড প্লাস মূল ভার্বের ব্যবহার করব। এটা এখানে শুড প্লাস মূল ভার্বের ব্যবহার করব। ওকে, তাহলে উদাহরণ কি রয়েছে, আমাদের জ্ঞান অর্জন করা উচিত, আমাদের জ্ঞান অর্জন করা উচিত। উই শুড গেইন নলেজ, উই শুড গেইন নলেজ। লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে সাবজেক্ট উই, শুড প্লাস গেইন। গেইন হলো একটি মূল ভার্ব, গেইন অর্থ অর্জন করা, হ্যাঁ, গেইন অর্থ পাওয়া, গেইন অর্থ অর্জন করা। তাহলে আর নলেজ হলো এক্সটেনশন, মেন্স এখানে নলেজ নাউন হিসেবে আছে। এক্সটেনশন মানে এক্সটেনশন, এখানে নাউন থাকতে পারে, আদার ওয়ার্ডস থাকতে পারে। সো এখানে কি অর্থ হয়েছে, তাহলে কারো কিছু করা উচিত, তাহলে আমাদের জ্ঞান অর্জন করা উচিত, উই শুড গেইন নলেজ। ওকে, তো ভিউয়ার্স, আমাদের জ্ঞান অর্জন করা উচিত এই বাক্যটার দ্বারা অবশ্যই অতীতকালকে নির্দেশ করে না। হ্যাঁ, এখানে লুকায়িতভাবে আমরা ধরতে পারি জ্ঞান অর্জন করা উচিত, এখনও জ্ঞান অর্জন করিনি, ভবিষ্যতে জ্ঞান অর্জন করব। হ্যাঁ, এটা এক ধরনের ভবিষ্যৎকাল হিসেবে ব্যবহার করা যায়, বাট এটা প্রেজেন্ট ফর্মে আছে। ভবিষ্যতের যেই শর্তাবলী রয়েছে, যেই গঠনমূলক যেই সূত্রগুলি রয়েছে, তার মধ্যে এটা পড়ে না, বিদায় এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নর্মালি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু ডিপলি যদি আমরা চিন্তা করি তাহলে এটা প্রেজেন্টেও থাকে এবং ফিউচারেও থাকে। তো আমরা আপাতত ধরে নিচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার বই পড়া উচিত, আই শুড রিড বুক। আমার বই পড়া উচিত, আই শুড রিড বুক। তোমার অপেক্ষা করা উচিত, ইউ শুড ওয়েট। তোমার এটা বিশ্বাস করা উচিত, ইউ শুড বিলিভ দিস,
ইউ শুড বিলিভ দিস, ইউ শুড বিলিভ দিস, তোমার এটা বিশ্বাস করা উচিত। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, কারো কোনো কিছু করা উচিত বোঝাতে শুড প্লাস মূলভার প্লাস এক্সটেনশন ব্যবহার করতে পারি। নেক্সট, কারো কোনো কিছু হওয়া উচিত বোঝাতে এবার আমরা বি ভার্বের কম্বিনেশন নিয়ে আসবো আবার, বাট এখানে বি ভার্বটি মূল ভার্ব হিসাবে থাকবে। লক্ষ্য করুন গাইজ, উদাহরণে লক্ষ্য করি আমরা, তোমার একজন নেতা হওয়া উচিত, ইউ শুড বি আ লিডার। তা ইউ সাবজেক্ট, শুড পেলাম, বি পেলাম এবং আ লিডার। লিডার হলো এক্সটেনশন অথবা এটা নাউন বলতে পারি, এটা নাউন হিসেবে আছে। ওকে, এখানে শুড যে মূল ভার্ব, কেন? এর কারণ হলো শুড বি, বি ভার্ব, লক্ষ্য করুন উপরে বি ভার্ব, বি ভার্ব থেকে আমরা পেয়ে থাকি এম ইজ আর। তাহলে এই এম ইজ আর এটাও প্রেজেন্ট ফর্ম, আর বি ভার্বটাও হচ্ছে প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্মে রয়েছে ওয়াজ, ওয়ার, আর পাস্ট পার্টিসিপলে রয়েছে বিন। তাহলে বি ভার্ব যেহেতু এটা প্রেজেন্ট ফর্মেই আছে এবং এটা মূল ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, তাই এটা আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু শুড এর ব্যবহারে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স খুঁজে পেলাম। ওকে, আমরা আরেকটি উদাহরণে চলে যাই। তোমার একজন শিক্ষক হওয়া উচিত, ইউ শুড বি আ টিচার। এভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো। অবশ্যই বাসায় সবাই এভাবে প্র্যাকটিস করবে এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, নতুন নতুন সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। তোমার একজন পূর্ণাঙ্গ মানুষ হওয়া উচিত, ইউ শুড বি আ পারফেক্ট ম্যান। আমাদের সত্যবাদী হওয়া উচিত, উই শুড বি ট্রুথফুল। আমাদের সন্তুষ্ট হওয়া উচিত, উই শুড বি স্যাটিসফাইড। তার নির্বাচিত হওয়া উচিত, ইউ শুড বি ইলেক্টেড। খেয়াল করুন গাইজ, শুড বি হওয়া উচিত, শুড বি শুড বি শুড বি হওয়া উচিত। কি হবেন? আপনার যেটা ইচ্ছে সেই নাউনটা এখানে বসাবেন, তাহলে আপনার নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এখানে আমরা ইচ্ছা করলে সাবজেক্ট চেঞ্জ করে দিতে পারি, এখানে রানার নাম দিতে পারি, রাজীবের নাম দিতে পারি, জিহাদের নাম দিতে পারি, এভাবে নতুন বাক্য তৈরি করব। নেক্সট অপশনে কি রয়েছে? কারো কিছু থাকা উচিত। তাহলে আমরা কি শিখলাম? ইতিপূর্বে আমরা শুড দ্বারা শিখলাম কারো কোনো কিছু করা উচিত, এরপরে শিখলাম কারো কোনো কিছু হওয়া উচিত। তাহলে সেখানে আমরা নিয়ে আসবো শুড প্লাস বি, শুড বি। এবং কারো কিছু থাকা উচিত, সেক্ষেত্রে আমরা নিয়ে আসবো শুডের সাথে শুড প্লাস হ্যাভ, শুড হ্যাভ এর একটা কম্বিনেশন নিয়ে আসবো, প্লাস এক্সটেনশন আপনার যেটা আপনার চাহিদা অনুযায়ী থাকবে, নাউন থাকতে পারে, আদার ওয়ার্ডস থাকতে পারে, সেটা বসাতে হবে এখানে। ওকে, তাহলে কারো কোনো কিছু থাকা উচিত অর্থে শুড প্লাস সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস এক্সটেনশন। উদাহরণে চলে যাই, তোমার ইচ্ছা থাকা উচিত, ইউ শুড হ্যাভ দ্য উইল, ইউ শুড হ্যাভ দ্য উইল। তোমার ইচ্ছা থাকা উচিত, এখানে শুড হ্যাভ থাকা উচিত, দ্য উইল, এখানে উইলটা এক্সটেনশন অবলিক নাউনে আছে, যদিও উইল একটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, বাট এখানে উইল অর্থ ইচ্ছা। এটা একটি নাউন, এটা একটি সিম্পল ওয়ার্ড, হয়তো অনেকে নাও জেনে থাকবে। তোমার নেতা হওয়া, তোমার নৈতিকতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ মোরালিটি। তোমার নৈতিকতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ মোরালিটি। তাহলে এখানে শুড হ্যাভ থাকা উচিত, মোরালিটি নৈতিকতা। তোমার মনোযোগ থাকা উচিত, ইউ শুড হ্যাভ অ্যাটেনশন। সাধারণত কোনো টিচার যখন ক্লাস মেনটেন করেন, ক্লাসে যদি স্টুডেন্ট সংখ্যা বেশি থাকে, কিছু কিছু স্টুডেন্ট মনোযোগ থাকে না, অবশ্যই তাদের মনোযোগ থাকা উচিত। তাহলে তোমার মনোযোগ থাকা উচিত, ইউ শুড হ্যাভ অ্যাটেনশন। তোমার ভবিষ্যৎ লক্ষ্য থাকা উচিত, ইউ শুড হ্যাভ ফিউচার এইম। তোমার উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত, ইউ শুড হ্যাভ হাই অ্যাম্বিশন। তোমার সততা থাকা উচিত, ইউ শুড হ্যাভ অনেস্টি। গাইজ লক্ষ্য করুন, এখানে ডিফারেন্ট ওয়ার্ডস নিয়ে আসা হয়েছে। মোরালিটি কখনো পেয়েছি অ্যাটেনশন, মনোযোগ। এখানে একটা আমরা অ্যাডজেক্টিভ, এখানে এটা নাউন হিসেবে রয়েছে মনোযোগ, হ্যাঁ, মনোযোগী। অ্যাটেন্টিভ সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, মনোযোগী, অ্যাটেন্টিভ, অ্যাটেনশন, মনোযোগ নাউন রয়েছে। ইউ শুড হ্যাভ ফিউচার এইম। তোমার একটি ভবিষ্যৎ লক্ষ্য থাকা উচিত, তোমার ভবিষ্যৎ লক্ষ্য থাকা উচিত, ফিউচার এইম। এখানে ফিউচার ভবিষ্যৎ, এখানে এইমটা হচ্ছে নাউন, ফিউচার ভবিষ্যৎ। এখানে কেমন কেমন লক্ষ্য, ভবিষ্যৎ একটা লক্ষ্য থাকা উচিত। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের কম্বিনেশন রয়েছে। এই ফিউচারটা আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি, বাট এখানে
এখানে রয়েছে অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনের পূর্বে বসেছে। আমরা এটা বিস্তারিত পরবর্তী ভিডিওতে অথবা যখন পার্টস অফ স্পিচের ক্লাস নিয়ে আসব তখন বিস্তারিত আলোচনা করব। নাউনের পূর্বে যখন কোনো ওয়ার্ড বসে থাকে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে বসে থাকে। সেটা নাউন হতে পারে, নাউন হলেও সেটা নাউন অ্যাডজেক্টিভ, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা অ্যাডজেক্টিভ। ওকে, তোমার উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত। ইউ শুড হ্যাভ হাই অ্যাম্বিশন। ইউ শুড হ্যাভ হাই অ্যাম্বিশন, তোমার উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত। এখানে অ্যাম্বিশন আমার হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, হাই অ্যাম্বিশন মানে আকাঙ্ক্ষা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, হাই মানে হচ্ছে উচ্চ, তার মানে উচ্চাকাঙ্ক্ষা, হাই অ্যাম্বিশন। আশা করি বুঝতে পারছেন। তোমার সততা থাকা উচিত। ইউ শুড হ্যাভ অনেস্টি, তোমার সততা থাকা উচিত। ভিউয়ার্স, একদম ইজি। যদি আন্তরিকতার সাথে ক্লাসগুলো দেখে থাকেন এবং প্র্যাকটিস করে থাকেন, আমার রিকোয়েস্ট হবে বাসায় অবশ্যই প্রতিটা ক্লাস আন্তরিকতার সাথে দেখব এবং প্র্যাকটিস করব। তাহলে গাইজ, সকলকে ধন্যবাদ। আজ আর নয়, আজ এ পর্যন্তই। সর্বশেষ রিকোয়েস্ট থাকবে, যারা পেজটিতে নতুন রয়েছেন অথবা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে দিবেন, এবং যারা ফেসবুক পেজে রয়েছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।